নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরুন। এই কথা বলার অপেক্ষা রাখে না, কারণ আজকের সময় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকটি মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন এই অনুষ্ঠানের মারফত দিয়ে। এবং আজকেও একটি এমন বিষয় রাখা হয়েছে যে বিষয়টায় ভীষণই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে আজকে যে বিষয় সংক্রান্ত আমরা আলোচনা করব তাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু বয়সের সামঞ্জস্যতার হার কমছে। কি এমন রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল। স্বাগত জানাবো ম্যাম। থ্যাংক ইউ। নমস্কার ম্যাম। অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টাই বা এই সাবজেক্টটা চুজ করার কারণ এটাই যে সত্যি যেটা আমি দিয়ে শুরু করলাম যে ভীষণভাবে এর সংখ্যাটা বাড়ছে। মূলত জানবো যে এত বিষয় থাকবে, কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, কোথায় আমরা এতটুকু সচেতনতার কমের জন্য আজকের এই সমস্যায় আমরা ভুগছি। এবং শুরুতেই জানি যে সার্ভিক্স কি বা কাকে বলে। সার্ভিক্স হচ্ছে জরায়ু বা যেখানে বাচ্চা আসে তার মুখকে বলে সার্ভিক্স। এবং সার্ভিক্স আর ইউট্রাস, ইউট্রাস মানে বাচ্চা যেখানে আসে, জরায়ু যাকে বলে, জরায়ুর মুখ হচ্ছে সার্ভিক্স। এবং এই দুটো অ্যানাটমিক্যালি একদমই ডিফারেন্ট, ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। ফিজিওলজিক্যালি এই সার্ভিক্স বা জরায়ুর মুখ এক্সপোজড টু আউটার এনভায়রনমেন্ট, মানে যে পোর্শন অফ দ্য ইউট্রাস ভ্যাজানার মধ্যে ওপেন করছে ওই পোর্শনটাকে, লাইক মোরালেস 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চ, এই জিনিসটাকে আমরা সার্ভিক্স বা জরায়ুর মুখ বলে থাকি। এবং জরায়ুর মুখ যে জিনিসটা, এটা সবসময় আমাদের নর্মাল আউটার এনভায়রনমেন্টে সবসময় এক্সপোজড হচ্ছে, ইনফেকশনের দ্বারা ইনফেকশনে এক্সপোজড হচ্ছে, ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ইনজুরির জন্য এক্সপোজ হচ্ছে। ওয়েরাজ যেটা ইউট্রাস, আমাদের যে জরায়ু, এটা একটা ইন্টারনাল অর্গান, এটা কিন্তু অতখানি এক্সপোজার পায় না। তো এই যে দুজনের পার্থক্যটা, মানে সার্ভিক্স এন্ড ইউট্রাস, আপনি বলছিলেন যে যেখানে বাচ্চা ধারণ করার ক্ষমতা একটা জায়গা, আরেকটা জায়গা হচ্ছে মুখটা। আমরা এর যদি পার্থক্য ভেদে যাই তাহলে কিভাবে বুঝবো? এইটি হচ্ছে জরায়ুরই পার্ট, সার্ভিক্সটা কিছুটা জরায়ুরই পার্ট, কিন্তু জরায়ুর যে পার্টটা বাইরের দিকে আছে সেটিকে আমরা জরায়ুর মুখ বা সার্ভিক্স বলি। এবং এটি দুটো মেন টাইমে খুব ইনজুরি হয়, একটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, আর সেকেন্ড হচ্ছে বাচ্চা দেওয়ার সময়, মানে ডেলিভারি, নর্মাল ডেলিভারি হওয়ার সময়। এই দুটো সময় সার্ভিক্স বা জরায়ুর মুখ, যেখান দিয়ে বাচ্চা বেরোয়, এই জিনিসটা এক্সপোজড হয় এবং ইনজুরির চান্সেস থাকে। এবং সেটা কি প্রিভেন্ট করা যায় না আগে থেকে? মানে এটা যে জায়গাটা আপনি বলছেন চান্সেস থেকে যায়, তো সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই সজাগ সচেতন হতে পারি। ইনজুরি অ্যাজ সাচ প্রিভেন্ট করা যায় না, এটা হবে। ওকে। কিন্তু যেটা প্রবলেম, ইনজুরিতে কোনো প্রবলেম নেই, ইনজুরি তো নিজে থেকে হিল করে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে একটা ভাইরাস থাকে বা ইনফেকশন থাকে, ইনফেকশনটা যদি থাকে ইউট্রাসের মুখে বা সার্ভিক্সে, এবং যদি তার সেই থাকার সময় যদি কোনো ইনজুরি হয়, লাইক সেক্সুয়াল ইন্টারকোর্স বা বাচ্চা ডেলিভারি হওয়া, বারবার করে প্রেগনেন্সি আসা, এইগুলোর সময় এই ভাইরাসটা বডির মধ্যে ঢুকে ক্যান্সারের কজ হতে পারে, সেই জার্মটা থাকছে। আমরা এমনিতেই ম্যাম সত্যি কথা বলতে ক্যান্সার এমন একটা জায়গা দাঁড় করিয়েছে আজকের সময় দাঁড়িয়ে, যেখানে কিন্তু ক্যান্সার মানেই আমরা আতঙ্কিত, ক্যান্সার মানেই ভীতগ্রস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে সার্ভাইকাল ক্যান্সার, বাপরে বাপ, এই ট্রিটমেন্ট কি রয়েছে, আদৌ পেট সার্জারি করে ফেললে পরবর্তী সময় কি হবে, এরকম নানাবিধ কিন্তু প্রশ্নের মুখোমুখি একটি মানুষ হন। খুব স্বাভাবিকভাবে আমরা যারা এই বিষয়টা নিয়ে জানি না বা পড়াশোনা করিনি, সেই কারণেই বিশেষজ্ঞ বা বিশারদের প্রয়োজন হয়, আর সেই জায়গাটাই ম্যাম রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মহিলারা রয়েছেন যারা তাদের সাময়িক অস্বস্তি বোধ, সাময়িক লজ্জা, এগুলোকে আপনারা কি করেন, চেপে রাখেন। অনেক অস্বস্তিকর অনেক সমস্যা তারা ভুগছেন, এবং একটা এর ভিতরে যে স্কেডিউল পিরিয়ডের বিষয়টা আসে, যে অনিয়মিত একটা প্রত্যেক মাসের একটা পিরিয়ড সাইকেল, এটা বহু বহু মেয়ের কিন্তু একটা সমস্যা। সেই জায়গা থেকে তারা মনে করে যে না ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই নয়। কিন্তু এটাই কি হতে পারে এই ভবিষ্যতের এই ভাবনায় অসুবিধা হতে পারে? ইররেগুলার পিরিয়ড বা দুটো মাসের মাঝখানে যে ইন্টারমেনস্ট্রুয়াল পিরিয়ড বলি, এগুলোর অনেক কারণ আছে। তাদের মধ্যে একটি কারণ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এবং পিরিয়ড যদি ইররেগুলার হয়, এবং সেটার মানেই এটা নয় যে আপনার ক্যান্সার আছে, কিন্তু হ্যাঁ, আপনাকে চিকিৎসা করাতে হবে। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট বা টেস্ট করাতে হবে, ডায়াগনোসিস করতে হবে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস ইররেগুলার পিরিয়ড বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। একদম। এবং আমাদের কি হয়, বেসিক্যালি এই প্রশ্নগুলো আসেই না। মানে আমার বান্ধবীটিরও একই সমস্যা,
তো আমারও একই সমস্যা, হুম। কোনো ব্যাপার নয়। হুম। কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীকালীন যে কোনো সমস্যা তার হলো না, আপনার হতেও পারে না, এইটা তো নিশ্চিতভাবে কখনোই হতে পারে। বলা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে বহুবিধ ক্যান্সারের কথা আমরা শুনেছি, বহুবিধ ক্যান্সারের ট্রিটমেন্টের বিষয়েও জানবার যথেষ্ট প্রয়োজন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সার্ভাইকাল ক্যান্সার যে ইউনিকনেসটা, সেটা নিয়ে যদি আমরা আলোকপাত করতে পারি। তো সার্ভাইকাল ক্যান্সার বাকি অন্যান্য ক্যান্সারের থেকে অনেকখানি আলাদা। হুম। জেনারেলি নর্মালি ক্যান্সারের কজ আমরা জানতে পারি না, হুম। কারণ আমরা জানতে পারি না, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের একটা মেইন কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা ভাইরাস, এক প্রকারের ভাইরাস। সেকেন্ডলি ওটা ইটস আ ভেরি লং গ্রোথ, মানে একটা ক্যান্সার হওয়া থেকে, মানে এক্সপোজার থেকে যদি কারোর এইচপিভি ভাইরাস হয়ে থাকে এবং সেখান থেকে ক্যান্সার হওয়া, এই যে টাইম ডিউরেশনটা আছে, এটা 20 বছরও হতে পারে, 5 ইয়ার্সও হতে পারে। ইট ইজ আ লং পিরিয়ড, প্রসেশনাল লং প্রোগ্রেশন পিরিয়ড লাগে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এটার একটা স্ক্রিনিং টেস্ট অ্যাভেলেবল, মানে কোনো এমন ক্যান্সার নেই যার এমনি স্ক্রিনিং টেস্ট অ্যাভেলেবল থাকে। খুব রেয়ার আছে, এখন ব্রেস্ট ক্যান্সারে যেমন স্ক্রিনিং অ্যাভেলেবল হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি ক্যান্সার সার্ভিক্স একটা এমন ক্যান্সার যার আগেনস্টে স্ক্রিনিং টেস্ট এবং ইফেক্টিভ স্ক্রিনিং টেস্টে ধরা পড়ে যে আপনার আর্লি স্টেজ অফ ক্যান্সার আছে কিনা। অ্যান্ড থার্ড অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার এগেনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। কোনো এমনি ক্যান্সার এখনো অবধি হয়নি যার এগেনস্টে ভ্যাকসিন আছে উইচ ইজ ইফেক্টিভ, এক্সেপ্ট দিস সার্ভাইকাল ক্যান্সার যার এগেনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল হয়েছে এবং আছে, অ্যান্ড এবং ইটস এফেক্টিভ। এই যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা আসলো, এবং আমরা ছোট সময় একটা বয়সের ব্যাপার থাকতো যে এই বয়স থেকে এই বয়সের ভিতরে এই ভ্যাকসিন গুলো নেওয়া কমপ্লিট, একটা গভর্নমেন্ট থেকেই তো একটা নিয়ম বানিয়ে নিয়ম বানানো রয়েছে। তো সেই জায়গায় আপনি যখন বললেন যে এই একমাত্র সার্ভাইকাল ক্যান্সার যেটা প্রিভেন্টেবল এবং যেটাতে ভ্যাকসিনেশনের জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা এজ গ্রুপের কথা আমাদের মাথায় আসে। কত বয়স থেকে কত বয়সের ভিতরে এই ভ্যাকসিনেশন নেওয়ার প্রয়োজন? সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন ফ্রম 9 ইয়ার্স অফ এজ, মানে যখন টিন এজারেরও আগে 9 ইয়ার্সের পর থেকে যে কোনো মহিলা নিতে পারে, যে কোনো মেয়ে নিতে পারে, এবং 9 ইয়ার্স থেকে 45 ইয়ার্স 45 বছর অবধি এই ক্যান্সার ভ্যাকসিন নেওয়া যেতে পারে। আচ্ছা, এবং সেটা অ্যাট এ টাইম? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওয়ান্স ইন আ লাইফ টাইম। 3টে ডোজের হয়, 0, 2 অ্যান্ড 6 মান্থের ডোজ হয়, এবং এটা একবার নিলেই লাইফ লং বলছে এফিকেসি হবে। 99% চান্সেস রিডিউস করে অফ সার্ভাইকাল ক্যান্সার। বেশ, দেখুন, এই ক্যান্সার সংক্রান্ত আলোচনায় আপনাদের হয়তো মনে হচ্ছে যে আপনার তো এই সমস্যাটা হয়, বা আপনার তো এই ধরনের কিছু ইচিং প্রবলেম আছে, ব্যাড স্মেল প্রত্যেক মাসে, বিভিন্ন সমস্যা এক একজনের এক এক রকম। এগুলো তো এভাবে ভাস্টলি আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আপনারাও আমাদের সঙ্গে সরাসরি থাকতে পারছেন না, সুতরাং সেই জায়গা থেকে আপনারা কিন্তু জিজ্ঞাসাটা রাখতে পারবেন না। তবে আমরা চেষ্টা করব অবশ্যই যে আমি তো চেষ্টা করব সাধারণ মানুষ হয়ে যে যে প্রশ্ন আসতে পারে বা আপনাদের যা যা সুবিধা হয় সেগুলো তুলে ধরতে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত বছরের এক্সপিরিয়েন্স, পাশাপাশি প্রত্যেক দিন নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে ম্যাম এখানে বসে আছে, তো সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই থাকবে, আপনাদের জন্য সাথে সুবিধা হবে বুঝতে। একটা বিষয় হচ্ছে যে এর লক্ষণগুলো কি, মানে হঠাৎ করে তো একজন মানুষের পক্ষে বোঝা সম্ভবই না যে তিনি সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত। বা সার্ভাইকাল ক্যান্সারের খুব স্পেসিফিক লক্ষণ হচ্ছে পোস্ট কয়েটাল ব্লিডিং, মানে মেলামেশার পরে যদি ভ্যাজাইনা থেকে ব্লিডিং হয়, এটি কিন্তু সার্ভাইকাল ক্যান্সার স্পেসিফিক সিমটম, আচ্ছা, বা কোনো ইনফেকশনের স্পেসিফিক সিমটম। সেকেন্ড হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে যে মানুষের মাসিক বন্ধ হয়ে গেছে, 6 মান্থ থেকে 1 ইয়ার বন্ধ আছে, তারপরে শি ইজ হ্যাভিং ব্লিডিং। যেমন 45-এর পর থেকে যে কোনো মহিলার যে কোনো সময় ব্লিডিং বন্ধ হয়ে যেতে পারে, যাকে আমরা মেনোপজ বলি। এবং মেনোপজ হওয়ার সত্ত্বেও যদি হঠাৎ করে ব্লিডিং হয়, এবং ইট ইস ভেরি কমন, এটাতেও একটা সার্ভাইকাল ক্যান্সারের আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে ধরে রাখি। অ্যান্ড আদার নন স্পেসিফিক সিমটম যেমন হোয়াইট ডিসচার্জ, অতিরিক্ত সাদা স্রাব, ফাউল স্মেলিং ডিসচার্জ, বা বারবার করে ইনফেকশন হওয়া, ভ্যাজাইনাল ইনফেকশন হওয়া, আর এই জিনিসগুলো মেন হচ্ছে উপসর্গ আমার সার্ভাইকাল ক্যান্সারের। কিন্তু মেন দুটো, সেটা হচ্ছে পোস্ট কয়েটাল ব্লিডিং অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। আর আদার লাইক আমাদের ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মেন্সের মাঝামাঝি ব্লিডিং হওয়া, আনস্কেজুয়াল ব্লিডিং হওয়া, ফাউল স্মেলিং ডিসচার্জ হওয়া, হোয়াইট ডিসচার্জ হওয়া, যেটা কোনো ইয়েতেই কমছে না, কোনো মেডিকেশনে কমছে না, এই জিনিসগুলো থাকলে কিন্তু আমাদের সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের আর্লি স্টেজ মাথায় রাখতে হয়।
একদম সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই তৎক্ষণাৎ যোগাযোগ করুন আপনার যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন এই বিষয়ে। আর যদি আপনারা মনে করেন ডক্টর প্লাসে এসে দেখাবেন, তাহলে তো অবশ্যই ম্যামের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাই অ্যাপয়েন্টমেন্ট আপনি আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, মানে অপোজিটে ডক্টর প্লাস। নতুন করে বলবার কিছুই নেই, একটি কথা বলতে হবে যেটা প্রত্যেক ডক্টরের ক্ষেত্রেই করে থাকেন, বাই অ্যাপয়েন্টমেন্ট, তাছাড়া তো দেখানোর সুযোগ থাকবে না। সুতরাং আপনারা যেখান থেকেই আসুন না কেন, আগে একটা আমাদের দেখুন টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারটা আপনি আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন, এবং যে ডেট ওয়াইজ এবং প্রপার যে স্কেডিউলটা থাকবে, যে টাইমটা মেনশন করা থাকবে, সেই সময় আপনি আসুন, দেখিয়ে নিন, এবং পরবর্তী সময় কি টেস্ট করা দরকার, কি টেস্টের প্রয়োজনীয়তা থাকছে, বা আপনার আদপে এই সমস্যাটা হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা কিনা, হয়তো সেটা সার্ভাইকাল ক্যান্সারের দিকে এখনো যায়নি, তো সেই গতিবিধিটা যিনি ঠিক করবেন সেটা অবশ্যই সেই বিষয়ে বিশেষজ্ঞ যিনি, অর্থাৎ ম্যাম। আমরা আজকে আলোচনাও করছি একটা সুন্দর বিষয় নিয়ে, সার্ভাইকাল ক্যান্সার। অনেকেই রয়েছে ইতস্তত বোধ করেন, অনেক সময় আছে এই সমস্যাগুলো হয়তো হচ্ছে বাট সেগুলোকে চেপে যাচ্ছেন। তো আমাদের একটাই অনুরোধ আপনার কাছে, যে চেপে রেখে নয়, এটা একটা অদ্ভুত সিস্টেম, একটা সুন্দর সৃষ্টি ঈশ্বরের, তো এটাকে কখনোই কিন্তু আপনি আপনার নিজের ভিতরে লজ্জা বলে আটকে রাখবেন না, কারণ এটা আপনার শরীরের একটি কিন্তু অঙ্গ, এবং শরীরের অঙ্গ থেকে একটি সৃষ্টি হওয়া একটি অসুখ, যে অসুখের অবশ্যই সুস্থতা কামনা করি, এবং যে অসুখের কিন্তু ট্রিটমেন্ট হয়, এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু আছে, আমরা বিবিধ ক্যান্সারের ক্ষেত্রে শুনি যে থার্ড স্টেজ, আর আশা নেই। এই যে আর আশা নেই, এটা শোনার মানুষ বোধহয় অপেক্ষা করেন না, ওই জন্যই ভয়, ওই জন্যই ট্রিটমেন্ট করাতে অরাজি তারা, যে আমার ক্যান্সারে তো বিভিন্ন সময় আমার চুল পড়ে যেতে পারে, বিভিন্ন যে ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আলটিমেট সেই জায়গা থেকে মানুষটি হারিয়ে গেলেন। তো এই জায়গায় আমার একটা প্রশ্ন থাকবে, সার্ভাইকাল ক্যান্সার তো ডেফিনেট, যেখানে ক্যান্সার বলছি মারণ ফাঁদ তো রয়েছে, কিন্তু একজন পেশেন্ট কতদিন বাঁচে? দেখুন, সেটা ডিপেন্ড করছে কোন স্টেজে আছে। এবং আর্লি স্টেজে যেটা হয়, স্টেজ 1-এর আগে, যেগুলো আমাদের নর্মাল স্ক্রিনিংয়ে ধরা পড়ে, এগুলোতে কিন্তু 80% সার্ভাইভাল রেট, ইন 5 ইয়ার সার্ভাইভাল রেট বলছি। কিন্তু যখনই এটা ছেড়ে যায়, সার্ভিক্স থেকে যখন জিনিসটা ছড়িয়ে পড়ে, তখনই সেই সার্ভাইভাল রেট, 5 ইয়ার সার্ভাইভাল রেট কামস ডাউন টু 40-50%, মানে দুজনের মধ্যে একজন মারা যাবে। হ্যাঁ, এবার থার্ড স্টেজ হয়ে গেলে, মানে আরেকটু বেশি ছড়িয়ে গেল, তাহলে 5%-এ চলে আসে। কিন্তু মোটামুটি আর্লি স্টেজ, মানে স্টেজ 1 বা প্রি ক্যান্সারের স্টেজে যদি হয়, তাহলে 80% সার্ভাইভাল রেট থাকে। যদি ছড়িয়ে যায় তাহলে ইট ইজ 40-50% হয়ে যায়, তারও কমে যায়, আস্তে আস্তে কমে, ডিপেন্ডিং কতখানি অ্যাগ্রেসিভ হয়েছে ক্যান্সারটা। আর কি কি রিস্ক ফ্যাক্টর থাকে না? রিস্ক ফ্যাক্টর মেইনলি হচ্ছে এজ গ্রুপটা আমরা দেখি। এজ গ্রুপ হচ্ছে ওই রিপ্রোডাক্টিভ এজের সময় 25 থেকে 45-এর মধ্যে সবচেয়ে বেশি এইচপিভি ভাইরাস পাওয়া যায়। আচ্ছা, কারণ সেই সময় সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় মহিলারা। এবং তার কিন্তু এই এইচপিভি ভাইরাস থাকা মানে যে ক্যান্সার হলো তা নয়। ক্যান্সার ডায়াগনোসিস এবং ক্যান্সার হতে আমাদের এজ গ্রুপ যদি দেখি, তাহলে এটা আরেকটু এল্ডারলি এজ, 45-এর পরে, 50-55-এ মোস্টলি আমরা সিএস সার্ভিক্স ডায়াগনোসিস করে থাকি। 20-র নিচে জেনারেলি পাওয়া যায় না। এবং এইটা মানে খুব কমন হচ্ছে ইন দোজ সোশিও ইকোনমিক ক্লাসেস, লো সোশিও ইকোনমিক ক্লাসেস, যাদের পুয়ার হাইজিন, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, আর্লি চাইল্ড বার্থ, আবার মাল্টিগ্র্যাভিডাস, মানে বারবার ডেলিভারি হয়েছে যার, বা বারবার বাচ্চা এসেছে, এদের মধ্যে বেশি পাওয়া যায়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি সেক্সুয়াল এক্সপোজার, দিস ইজ ভেরি কমন পুয়ার হাইজিনের সাথে। একদম। তো সেই জায়গাগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু ওই যে আপনি একটা কথা বললেন, মানে এমন এমন হয়তো পরিবার রয়েছে যেখানে এটাই তাদের থিম, এটাই তাদের ব্রতি, যে না মেয়েদের 20 বছর হয়ে গেছে তো বিয়ে দিয়ে দাও, কি এমনও অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো 18 ইয়ার্সের বাচ্চাকেও কিন্তু বিয়ে দেওয়া হয়। তো এই জায়গা থেকে অবশ্যই এর একটা বিরাট জায়গা রয়েছে, যেটা আমাদের হয়তো বা আমরা অনেকটা পিছিয়ে এখনো। তো যে জায়গাটা এগোতে পারি সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের জায়গা, এবং ম্যাম এর আগেও একবার উল্লেখ করলেন, এখনো বললেন, একটা এইচপিভি ভাইরাসের কথা বলছেন। আমি একটু সঠিকভাবে জানবার চেষ্টা করছি যে এই ভাইরাসটা কি, এবং এই ভাইরাসটাকে আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে কিভাবে। এইচপিভি ভাইরাসে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতনই, ওদের ওই গ্রুপেই পড়ে একটি ভাইরাস, যার অনেকগুলো স্ট্রেনস আছে, 150টার মতন স্ট্রেন থাকে। তার মধ্যে মেইন 4টে স্ট্রেন এই ভাইরাল ক্যান্সারটা প্রডিউস করে, সার্ভাইকাল ক্যান্সার। এবং শুধু সার্ভাইকাল ক্যান্সার নয়,
এটি অ্যানাল ক্যান্সার, এটি ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং অনেক ওয়াট মানে ওই পিম্পল টাইপের জিনিসও কজ করে। এবং যে আলাদা তিনটে বললাম যেটা এনাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার অ্যান্ড এই জেনিটাল ওয়ার্ডস, এগুলো কিন্তু উভয় ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে। আচ্ছা, সো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আগেনস্টে যদি ভ্যাকসিন নেওয়া হয়, নট অনলি গার্লস, ইভেন বয়েজ ক্যান টেক দেম। এবং সেটাও এখনো অবধি এজ গ্রুপ যেটা করেছে, ছেলেদের মধ্যে খুব একটা ভালো স্টাডি হয়নি এখনো অবধি, বাট যতটুকুনি স্টাডি হয়েছে বলে 9 থেকে যদি টিনেজ বয়েজদেরও দিয়ে দেওয়া হয়, তাহলে অন্যান্য ক্যান্সারগুলো যেমন ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, এনাল ক্যান্সার, ডিউ টু এইচপিভি ভাইরাস ওখান থেকেও প্রিভেনশন পেতে পারে। আচ্ছা, এবং পাওয়ার ভালো এভিডেন্সও আছে। ওকে, 9 ইয়ার্সে দিলে এখন পুরো লাইফ লং স্টাডি করতে হবে, সেই সময় এখনো যায়নি, আমাদের স্টাডি পিরিয়ড ওভার হয়নি। বাট ফিমেলদের কেসে যেটা হয়েছে, ইট ইজ ডেফিনেটলি ইফেক্টিভ। অ্যান্ড 9 to 45 এর মধ্যে আপনারা অবশ্যই মেয়েদের, আর বিয়ের আগে বা ফার্স্ট সেক্সুয়াল এনকাউন্টারের যদি আগে দিয়ে দেওয়া হয় এই ভ্যাকসিন, এটি সবচেয়ে ভালো ইফেক্টিভ এবং এটি সবচেয়ে মানে দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর ভ্যাকসিনেশন ইন গার্লস। আচ্ছা। সুতরাং ভাইরাসটা সম্পর্কে জানলাম, অবশ্যই জানলাম তার ভ্যাকসিনেশনটা সম্পর্কেও। এবং আমি তো একটা কথাই আপনাদেরকে বারংবার বলবো, এখনকার পিসিওএস, পিসিওডি এই সমস্যাগুলো নিয়ে আমরা ভীষণ শুনছি, ভীষণ আলোচনাও হচ্ছে, কারণ আলোচনা যখনই হবে তখনই সেটা মানুষের নলেজে যাবে। এবং যেহেতু আমাদের ডক্টর প্লাসের মতো একটা সুন্দর অনুষ্ঠান আপনাকে স্বাস্থ্য সচেতন করে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবার একটা জায়গা থাকে। তো এখান থেকে একটাই কথা বলবো, যাদের মনে হচ্ছে বিভিন্ন ধরনের অস্বস্তি, সাময়িক খারাপ লাগা, এগুলোকে না প্লিজ কেউ ফেলে রাখবেন না, কারণ হয়তো ওই সময়টাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। দেখুন, আজকে আপনি ম্যারিড, আজকে আপনার সমস্যা হতে পারে, এখন আপনি যদি আগে থেকে জানতেন তাহলে অবভিয়াসলি আপনি ভ্যাকসিনেশনটা নিতে পারতেন। তো এই জায়গায় আফসোস করে বা রিগ্রেট ফিল করার তো কোনো জায়গা নেই, কারণ যেটা হয়ে গিয়েছে। বাট আগামী সময়ে বর্তমান যুগে দাঁড়িয়ে আপনারও যে সন্তান, আপনারও যে গার্ল অর্থাৎ মেয়ে রয়েছে, তার জন্য কিন্তু আপনি এখন থেকে ভাবুন। তো এই জায়গা খালি থেকে মেয়ে নয়, ছেলেও, ইভেন ছেলেদেরও। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই ভাবুন, এবং এই ভাবনাটাই একদিন দেখবেন আজকে কিন্তু অবশ্যই ক্যান্সার মুক্ত একটা সুন্দর সমাজ হতে পারে, যেটা ভীষণভাবে টেনশন। এবং আমি শুরুই করেছিলাম যে আজকে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত সংখ্যা যে হারে বাড়ছে, তাতে কিন্তু সত্যি একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আগামী দিনে আরো বেশি। একটা বিষয়, সেটা এজ গ্রুপের ব্যাপারে আপনি বললেন যে কত এজ থেকে কত এজের একটা টেন্ডেন্সি থেকে থাকে। ইভেন এই যে একটা বয়সের কথা বললেন, যেটা হচ্ছে পোস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের পর যে সকল মহিলাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, তারা তো একদম কনসাস হয়, তারা মনে করছেন এটা হয়তো স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনি তাদেরকে কি বলবেন? পোস্ট মেনোপজাল ব্লিডিং কখনোই লাইটলি নিতে নেই। পোস্ট মেনোপজাল ব্লিডিং এর সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস, মানে শুকিয়ে যাওয়ার জন্য ব্লিডিং হয়। কিন্তু তার মধ্যেও অনেকখানি কি মানে অনেক প্রপোর্শন অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং পেশেন্টস এন্ড আপ উইথ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর ক্যান্সার। আর 1/3 অফ উইমেন এন্ড আপ উইথ সার্ভাইকাল ক্যান্সার। তার জন্য পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে মাসিক যদি 40 অ্যাবাভ, কারোর মাসিক যদি 6 মাস বা 1 বছর বন্ধ হয়ে থাকে, তার মানে তিনি মেনোপজাল। এবং তারপরেও যদি তার এই ব্লিডিং হয়ে থাকে, অবশ্যই আপনার ডায়াগনোসিস দরকার, একটা আলট্রাসাউন্ড দরকার, ফার্দার টেস্ট দরকার টু রুল আউট হোয়াট ইজ দ্য কজ অফ দিস পোস্ট মেনোপজাল ব্লিডিং। একদম, তার জন্য টেস্টের প্রয়োজন আছে, দরকার আছে ডক্টরের কনসাল্ট নেওয়া। সেটাই সবার আগে করুন, যেটা করণীয়। আর বাদ বাকি সময়টা আপনাকে ভাবতে হবে না, কারণ পরবর্তী যা যা টেস্ট করণীয়, কি করালে প্রপার ডায়াগনোসিস হবে, সেটা তো অবশ্যই ম্যামকে যখন দেখাবেন, ম্যাম বাদ বাকিটা দেখে নিচ্ছেন। এই জায়গাটাতে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় হয় না, কি কি উপসর্গ দেখলেই আমরা সাবধান হবো আগে থেকে, যেটা আপনি একদম শুরুর দিকে বলেছেন। এবং অনেক মানুষ আছেন হয়তো এই সময় থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, হয়তো মিস করে গেছেন। সেই জায়গা থেকে আবারও একটুখানি জানতে চাইবো যে কি কি উপসর্গ দেখলেই মানুষকে বুঝতে হবে এবার কিন্তু আমাকে সাবধান হতে হবে। উপসর্গের মধ্যে স্পেসিফিক হচ্ছে পোস্ট কয়েটাল ব্লিডিং, যেটা মেলামেশার পরে যদি ভ্যাজাইনা থেকে ব্লিডিং হয়। সেকেন্ড হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি আবার ব্লিডিং হয়, স্পেশালি যাদের বয়স হয়ে গেছে 50, 60, 70, এই সময়ে যদি কারোর ব্লিডিং আবার হয়। থার্ডলি হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে দুটো মাসিকের মধ্যে বা ইররেগুলার পিরিয়ড হচ্ছে, এক্সেসিভ অফ হোয়াইট ডিসচার্জ অর ফাউল স্মেলিং ডিসচার্জ। সেকেন্ডলি হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেনও হতে পারে, অনেক রেয়ার হয় কিন্তু, লোয়ার অ্যাবডোমিনাল পেন। কিন্তু মেনলি হচ্ছে এই 4-5টা উপসর্গই
মেন সিমটমস হয়। আর ক্যান্সারের ক্ষেত্রে ম্যাম আমরা স্টেজেস কথা বলি, হুম। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, কিন্তু আমরা স্টেজেস গুলো ঠিক নিজেরা তো এভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো না। তো সার্বিক আলোচনা, আমি একেবারেই মনুষ্যভেদে আলোচনার কথা বলছি না, কারণ সেটা অবশ্যই পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার ডায়াগনোসিস করবে। তো একটা সার্বিক যদি আমরা আলোচনা করতে পারি যে ফার্স্ট স্টেজে থাকলে এই ধরনের সিমটম, সেকেন্ড স্টেজ হলে এটা, তাহলে আমরা আরো বেশি অ্যাওয়ারনেসের জায়গাটা বুস্ট করতে পারি। স্টেজিং এর আগে আমি বলবো প্রি ক্যান্সারের সিমটমের স্ক্রিনিং এর ব্যাপারে। এবং এই স্ক্রিনিং এমন একটা জিনিস সার্ভাইকাল ক্যান্সারের জন্য, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে, যে স্ক্রিনিং করে 90% অফ সার্ভাইকাল ক্যান্সার ক্যান বি রুলড আউট বা ক্যান বি ট্রিটেড ইন প্রি ক্যান্সারের স্টেজ। মানে ক্যান্সার হওয়ার আগেও সেল কোষে অনেক টাইপের চেঞ্জেস আসে, এবং সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলেই আমরা ফার্দার ট্রিটমেন্ট করে কিন্তু ক্যান্সার হওয়ার আগেই আটকে দিতে পারি। এবং সেই স্ক্রিনিং টেস্টের মধ্যে দুটো মেইন আসে, হচ্ছে প্যাপস্মিয়ার আর এইচপিভি টেস্টিং। মানে এইচপিভি আছে কিনা বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা, এটা ডিটেকশন। এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে যখন আমি স্ক্রিনিং এ পরে আসবো, স্টেজিং এর সময় যদি বলি আর্লি স্টেজ মানে স্টেজ 1 মানে যেটা জরায়ুর মধ্যেই আছে এবং জরায়ুর পাশ দিয়ে মানে ছড়িয়ে যায়নি, বা প্রি ক্যান্সারের স্টেজ, এইগুলো কিন্তু নর্মাল সার্জারি মানে সার্জারির মাধ্যমে এটা পুরোপুরি কিওর হয়ে যায়। কিন্তু যখনই সার্ভিক্স থেকে বেরিয়ে আসে বা সার্ভিক্সে আরেকটু ভালো করে ইনভলভমেন্ট হয়ে যায়, তারপর থেকে কিন্তু কেমোরেডিওথেরাপি বা কেমোথেরাপি মানে যেটা ব্লাডের মধ্যে যায়, এবং রেডিওথেরাপি রের মাধ্যমে যে ট্রিটমেন্ট, এই দুটো সায়েন্সের একটা বড় ইনভেনশন এই ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার সার্ভিক্সের ট্রিটমেন্টে। এই দুটো জিনিস দিয়েই আমরা এটাকে ট্রিট করতে পারি টু আ সার্টেন এক্সটেন্ট। যত আগে আগে ডায়াগনোসিস হবে স্টেজ 1 স্টেজ 2, তো তার মধ্যে ওইগুলোর ট্রিটমেন্ট সার্ভাইভাল রেটস আর মাচ হাইয়ার। যত দেরিতে ডায়াগনোসিস হবে বা যত দেরিতে ট্রিটমেন্ট স্টার্ট হবে, তার সার্ভাইভাল রেট বা এই কেমো রেডিয়েশন বা রেডিওথেরাপির যে ইফেক্টস সেগুলো কমতে থাকে। সুতরাং একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে স্ক্রিনিংটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। একদম একদম। কিন্তু এই জায়গাটা ম্যাম আমার একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে এমন কিছু রুরাল এরিয়া রয়েছে যেখানে কিন্তু মানুষের কাছে এই স্ক্রিনিং বিষয়টা বোঝাতেই অবস্থাটা খুব শক্ত হয়ে যায়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে সহজভাবে কিভাবে বোঝানো যেতে পারে স্ক্রিনিং এর বিষয়, এবং স্ক্রিনিং যদি তিনি করাতে চান তাহলে কোথায় আসবেন, কোথায় যোগাযোগ করবেন? কি এখন সরকার থেকে নিয়ম করে দিয়েছে যে আমাদের প্যাপস্মিয়ার, যেটা হচ্ছে জরায়ুর মুখের রস নিয়ে পরীক্ষা, এটি ম্যান্ডেটরি এবং সব সরকারি হাসপাতালেই হয় কিন্তু, অ্যান্ড ইটস ভেরি ইজিলি অ্যাভেলেবল। খুব একটা কস্টলিও নয়, 400-500 টাকাতেও শুরু পাওয়া যায়, দামিও হয়, কিন্তু মোটামুটি ওই রেঞ্জে আপনি অনেক জায়গায় পাবেন। এবং এই জিনিসটা যেটা হয়, এই প্যাপস্মিয়ার বা সার্ভাইকাল স্মিয়ার স্ক্রিনিং, এটি শুরু করা উচিত হচ্ছে 21 বছর থেকে। গাইডলাইন ওয়াইজ হচ্ছে 21 থেকে 65, 21 to 65 প্যাপ স্মিয়ার শুড বি ডান। অ্যান্ড 30 হলে, 30 বা 30-এর বেশি হলে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্ট বা হিউম্যান প্যাপিলোমা ডিটেকশন এটাও অ্যাড করি। এবং কত ইয়ারলি করতে হয় এগুলো একটা, মানে একবার করলেই যে সারা জীবন হয়ে যায় সেটা নয়। হিউম্যান প্যাপিলোমা যদি আপনি প্যাপ স্মিয়ার করেন তাহলে এভরি 3 ইয়ারলি করতে হয়, 3 বছর অন্তর অন্তর করতে হয়। আর যদি এইচপিভি ডিএনএ টেস্ট করা হয় সেটা 30-এর আগে করার দরকার পড়ে না, 30-এর পরেই করতে হয়। 30-এর পরে যদি কেউ এইচপিভি ডিএনএ করে তাহলে 5 ইয়ারলি করলেও এই জিনিসটা চলে। তো 5 বছর অন্তর অন্তর এই টেস্ট করতে আমার মনে হয় না খুব প্রবলেম হবে। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রেগনেন্সি, মানে এটা রেখে দেওয়া কারণ শেষ মুহূর্তের আলোচনা বলে, প্রেগনেন্সি পিরিয়ডের বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি। দেখুন, সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড প্রেগনেন্সি অ্যাজ সাচ দুটো আনরিলেটেডও বলতে পারি। এবং সার্ভাইকাল ক্যান্সার যেটা হয়, সার্ভাইকাল ক্যান্সার যদি ডায়াগনোসিস হয় আর্লি স্টেজে তো প্রেগনেন্সি নেওয়া যায়, কিন্তু লেট স্টেজ যদি হয় তাহলে আমরা প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতেই বলি। কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন হিসেবে যদি আমরা বলি, প্রেগনেন্সিতে কিন্তু এই ক্যান্সার ভ্যাকসিন নেওয়া যায় না। এবং যদি কেউ ভ্যাকসিন নিয়ে থাকে, সেই ভ্যাকসিনে যেহেতু 3টে ডোজ হয়, 14 বছরের ঊর্ধ্বে 3টে ডোজ হয়, 14 বছরের নিচে মানে 9 থেকে 14 2টো ডোজ হয়। তো 14 বছরের ঊর্ধ্বে যদি কেউ ডোজ নিয়ে থাকে, আর লাস্ট ডোজ মানে 0 to 6 month, লাস্ট ডোজের 1 মাস পর থেকে তারা বাচ্চার জন্য ট্রাই করতে পারে।
আচ্ছা, মানে কোনো হাইলি রিস্ক তো ফ্যাক্টর একেবারেই নেই। অর্থাৎ আপনারা শুনলেন যে ভ্যাকসিনেশনের জায়গা থেকে কিন্তু আমরা প্রেগনেন্সি পিরিয়ডও নিতে পারে। আরেকটা যেটা হচ্ছে, যেহেতু আফটার প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং এর একটা বিষয় থাকে মাতৃত্বকালীন সময়, তো সেখানে চাইলেও কি তারা এই ধরনের ভ্যাকসিনেশন নিতে পারে? আমরা মানে অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমরা টার্গেট করি দুটো মেন পপুলেশন। একটা হচ্ছে ওই 9 ইয়ার্স যখন হয়ে গেল অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, সেই সময় সব প্যারেন্টসদের বলা হয় যে দিয়ে দিন আপনার মেয়েদের। আর সেকেন্ড পপুলেশন যেটা টার্গেট করি হচ্ছে পোস্ট প্রেগনেন্সি, মানে ডেলিভারির পরে যখন ভিজিটে আসে তখন আমরা এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের ব্যাপারে অবশ্যই বলি, কারণ ওই সময় জেনারেলি উইদিন 2 ইয়ার্স কেউ বাচ্চা নেয় না জেনারেলি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ব্রেস্ট ফিডিং এ এই ক্যান্সার ভ্যাকসিন ইজ অ্যাবসলিউটলি সেফ। তো ওই একটা পকেট যেখানে মানে ওই একটা পিরিয়ড যেখানে আরামসে নেওয়া যায় সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। আর সেকেন্ড পিরিয়ড হচ্ছে ফার্স্ট দিকে, মানে 9 ইয়ার্স এর পর। তারপরে ইন জেনারেল যখন পেশেন্ট আসে তখন একবার বলে দেওয়াই হয়, কিন্তু মেন হচ্ছে টিন এজ অ্যান্ড পোস্ট প্রেগনেন্সি, এই দুটো হচ্ছে মেন টাইম যেখানে আপনি আরামসে নিয়ে নিতে পারেন। দুটো খুব ভাইটাল টাইম, এই দুটোকে আপনারা মাথায় রাখুন। পাশাপাশি অনেক কিছুই জানবার ছিল, অনেক কিছু জেনেছি, এবং এরপরও আপনাদের অনেক কিছু হয়তো প্রশ্ন থেকে যাবে যেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা এগোলাম না বা আলোকপাত করলাম না। কারণ একটাই, ওই যে আমি বারবার বলছি, আমরা সার্বিক আলোচনা করি। অর্থাৎ এরপরে আপনার যে সমস্যা সেটা নিয়ে কিন্তু আপনাকে আসতে হচ্ছে কোথায়? ডক্টর প্লাস যোগাযোগ করুন। বাই অ্যাপয়েন্টমেন্ট এলে অবশ্যই ম্যামকে আপনারা দেখাতে পারবেন। এবং গাইনোর যে কোনো অসুবিধা নিয়ে, আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করছি মানে আপনার যে এরই উপসর্গগুলো হতে হবে এমনটা তো নয়। অনেকে ভুল বোঝেন, সেই কারণে একদম ক্লিয়ার করে বলে দেওয়া, আপনি আপনার গাইনো এনি প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে আপনি আসুন বাই অ্যাপয়েন্টমেন্ট দেখানোর জন্য। একদম লাস্ট মিনিট সাজেশন বলতে ম্যাম কি বলবেন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে? প্রচুর পেশেন্ট দেখেছেন, প্রচুর অভিজ্ঞতা, এক একজনের এক এক রকম। সার্ভাইকাল ক্যান্সার ইন্ডিয়ার মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলুন বা ইন্ডিয়ার মতন ডেভেলপিং কান্ট্রিজ এর মধ্যে ভেরি কমন, যে কোনো ইন্ডিয়া লো সোশিও ইকোনমিক বলুন বা এনিথিং, বাট ইট ইজ ভেরি ইজিলি প্রিভেন্টেবল। একটু এডুকেশন দরকার, একটু কনসিয়াসনেস দরকার রিগার্ডিং স্ক্রিনিং, রিগার্ডিং ভ্যাকসিনেশন। দ্য রেস্ট ইজ আপ টু গড। এবং এই যে প্রিভেন্টেবল, এটা শুনলেই তো আমাদের একটা সুন্দর মানে হয় না, নিশ্চিন্ত হতে পারি আমরা যে যেখানে ক্যান্সারও বলা হচ্ছে প্রিভেন্টেবল, তাহলে আমরা কেন ভ্যাকসিনেশন? এন্ড ট্রিটেবল টু আ সার্টেন এক্সটেন্ট, একদম টু আ লট অফ এক্সটেন্ট, মানে স্টেজ 1 অবধি ট্রিটেবল। তাহলে এর থেকে বড় কিছু হতে পারে না। শুধু আমাদের সচেতনতা আমাদেরকে অতটুকু জায়গা থেকে পিছিয়ে রেখেছে, আমাদের সচেতনতাই আমাদের সেই জায়গাটা কভার আপ করতে পারে। এবং একটাই বলার, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুস্থ ও সুন্দর জীবন একসাথে উপহার পেতে গেলে ডক্টর প্লাস। ডক্টর প্লাসের ডেস্টিনেশন ঠিক লোকেট হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। সেখানে দাঁড়িয়ে ঠিক উল্টো দিকে তাকাবেন, দেখবেন ডক্টর প্লাস। বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হবে, এটা আমি বারবার করে উল্লেখ করছি। বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে, যোগাযোগ করতে পারেন বাই অ্যাপয়েন্টমেন্ট, সেটা আপনারা দেখে নিন টেলিভিশন স্ক্রিন থেকে। তাছাড়া তো বলবো, অবশ্যই আমরা এই প্রান্ত থেকে অনেক দূর প্রান্তে পৌঁছে যেতে পারি, সুতরাং ওই দূরের মানুষ এই প্রান্তে আসতে পারবেন না কেন? অবশ্যই আসেন। এবং যেটা হয়তো বিভিন্ন জায়গায় এত ভালো ট্রিটমেন্ট নেই, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাথে ডক্টর প্লাসের ট্রিটমেন্ট রয়েছে। হাতে সময় নেই ম্যাম, থামবো এখানেই। ধন্যবাদ আপনাকে জানাবো, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে। নমস্কার।